তারপরে আমি তোমাদের দেখাইছিলাম সাবজেক্টের নাম্বার ও পার্সন। এরপরে আমরা আলোচনা করছিলাম টেন্স আইডেন্টিফিকেশন নিয়ে। ভার্বের প্রকারভেদের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম ভার্বকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রধান ক্রিয়া, যে ক্রিয়া অন্যের সাহায্য ছাড়াই কাজ করতে পারে। অক্সিলারি ভার্ব হচ্ছে যে অন্য ক্রিয়াকে কাজ করতে সাহায্য করে। সেক্ষেত্রে আমি অক্সিলারি ভার্বের কতগুলো ক্যাটাগরি দেখিয়েছিলাম। ডি ভার্বের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর রয়েছে, ওয়াজ, আর রয়েছে। তারপরে বলেছিলাম হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটে রয়েছে। তারপরে বলেছিলাম মোডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে। এরপরে যখন প্রিন্সিপাল ভার্বের পালা আসলো তখন আমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এটা নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আমরা আলোচনা করেছিলাম সাবজেক্টের নাম্বার এবং পার্সন নিয়ে। আমি তোমাদের বলেছিলাম যে সাধারণত একটা বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন, প্রোনাউন এবং নাউন ফ্রেজ বা নাউন ক্লজ এইগুলোই হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। সেই যে সাবজেক্ট, সেই সাবজেক্টের নাম্বার এবং পার্সন আমরা বলেছিলাম যে নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন, প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন। আর পার্সনের ক্ষেত্রে আমরা বলেছিলাম পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ, থার্ড পার্সন হচ্ছে নাম পুরুষ। এরপরে আমি বলেছিলাম তোমাদের টেন্স আইডেন্টিফিকেশন বা টেন্স চিনতে পারা, ক্রিয়ার কাল বা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে চিনতে পারা। সেখানে আমরা দুটো টেন্সের সময় নির্ণয় করা বা দুটো টেন্স নির্ণয় করার নিয়ম করে গত ক্লাসটা শেষ করেছিলাম। আজকের ক্লাস সেখান থেকে শুরু করতে চাই। গত ক্লাসে আমি তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলছিলাম। আজকে আমরা যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এবার আমরা নিয়মে যাব। দেখো এখানে আমি কতগুলো শব্দ লিখেছি। শব্দগুলো হচ্ছে জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, লেটলি। এরা সাধারণত সবগুলো অ্যাডভার্ব। আমাদের পরবর্তী নিয়মটা হচ্ছে এই অ্যাডভার্বগুলো যে বাক্যে থাকবে ওই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিব। এখানে নিয়মটা আমি পুরোপুরি লিখে নিলাম। নিয়মটা আমি আরেকবার বলছি। জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, লেটলি এই অ্যাডভার্বগুলো থাকলে ওই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিব। এবার আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে। তারপরে আমি গঠনটা লিখেছি। গঠনটা হচ্ছে সাবজেক্ট যোগ হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। পাস্ট পার্টিসিপেল লিখতে অনেক সময় লাগে বা জায়গা লাগে, এই জন্য আমরা সংক্ষেপে লিখেছি V3 ফর্ম। এটা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, এই জন্য আমরা লিখেছি V3 ফর্ম। তারপরে আমি লিখেছি এক্সটেনশন। এক্সটেনশন কেন লিখলাম সে কথা তো গত ক্লাসেই আমি তোমাদের বলেছি যে যেখানে আমরা সাধারণত অবজেক্ট হিসেবে ধরে নিই ওখানে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, কোনো কিছু নাও বসতে পারে, আবার অন্যান্য পার্টস অফ স্পিচে বসতে পারে। এই জন্য আমরা ওই জায়গাটাকে এক্সটেনশন লিখি। আচ্ছা, এবার আমি যাব হচ্ছে এই যে 4 নম্বর রুলটা লিখলাম এই রুলের একটা উদাহরণে।
একটা তোমরা খেয়াল করো, আমি এখানে কি লিখেছি, হি ব্র্যাকেটের ভিতরে আমি ভার্ব লিখেছি রিচ, তারপরে শূন্যস্থান, তারপরে দি স্টেশন রিসেন্টলি, হি রিচ দ্য স্টেশন রিসেন্টলি। একটু আগে আমি তোমাদের নিয়মে বলেছি যে জাস্ট, জাস্ট নাও, হ্যাভ, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, লেটলি এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিব। যেহেতু আমি এখানে রিসেন্টলিকে দেখতে পাচ্ছি তাহলে আমি ধরে নিলাম এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। একটু আগেই আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সম্পর্কে বলেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন বা অন্যান্য অংশ। আমরা আগেই জানি এখানে আমাদের শুধুমাত্র ভার্বের সঠিক রূপটা বসাতে হবে, সাবজেক্ট এবং যে অন্যান্য অংশটা সেটা এখানে দেওয়াই আছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করবো, ভার্বের সঠিক রূপটা বসাবো। আচ্ছা, আমরা এবার দেখে আসি। আমরা দেখলাম যে রিসেন্টলি আছে, তার জন্য আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট এখানে দেওয়া আছে হি, তারপরে আমরা কি করব, হ্যাভ অথবা হ্যাজ বসাবো। এবার প্রশ্ন আসতে পারে হ্যাভ অথবা হ্যাজ এর কোনটাকে আমরা এখানে বসাবো। আমাদের এখানে বসাতে হবে হচ্ছে হ্যাজ। তার কারণ কি, কারণ গতদিনই আমরা জেনেছি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাধারণত সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসাবো। একমাত্র ব্যতিক্রম হচ্ছে আই সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও তারপরে আমরা হ্যাভ বসাবো। ঠিক আছে, আর বাকি যতগুলো আছে সবগুলো ক্ষেত্রেই আমরা এই একই নিয়ম মেনে চলবো। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। তাই যদি হয় তাহলে আমাদের উত্তর হচ্ছে হি হ্যাজ রিচ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচড, রিচড দ্য স্টেশন রিসেন্টলি। ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে হ্যাজ রিচড। আমরা জানি এখানে হি এবং দ্য স্টেশন রিসেন্টলি এটুকু এখানে লেখাই আছে, এটুকু নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের উত্তর হচ্ছে হ্যাজ রিচড। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী নিয়মে যাব। বর্তমানকালে যদি কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়ে এখনো চলছে এমন বোঝায়, তাহলে সেই বাক্যটাকে আমরা ধরে নিব হচ্ছে, বা সেই সিচুয়েশনটাকে আমরা ধরে নিব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পুরো নিয়মটা আমরা এখানে লিখে নিলাম। নিয়মটা আমি আরেকবার বলছি। বর্তমানকালে যদি কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়ে এখনো চলছে এমন বোঝায়, তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যদি আমাদের অর্থ করতে সমস্যা হয়, অর্থ করে আমরা ব্যাপারটা বুঝতে না পারি, তাহলে আমরা সাধারণত একটা ছোট সূত্রের কথা মনে রাখতে পারি, সিন্স এবং ফর। সাধারণত সিন্স এবং ফর দিয়ে আমরা সময়টাকে উল্লেখ করি। অর্থাৎ কোনো বাক্যে যদি আমরা দেখি যে বাক্যের সময়টাকে, বাক্যের একটা নির্দিষ্ট সময়কে সিন্স এবং ফর দিয়ে যোগ করা আছে বা উল্লেখ করা আছে, তাহলে আমরা সেটা ধরে নিব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যখন টেন্স পড়েছি, টেন্সের নিয়মে আরো দেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বাংলা বাক্যের শেষে তেসি, তেসো, তেসেন এইগুলো থাকে। এটা না হয় আমাদের মনে নেই, সেটা আমরা ধরে নিলাম। আমরা বাংলা বাক্য পড়তে পারি না, সেটাও আমরা ধরে নিলাম। তারপরেও আমি বলছি যে ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমি যদি কখনো দেখি সিন্স এবং ফর এর পরে একটা সময় যোগ করা আছে, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরব। এবার আমি যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের ক্ষেত্রে। আছে খারাপ
গঠনটা আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। গঠনের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, সাবজেক্ট যোগ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যোগ মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে সিন্স অথবা পরের যে কোনো একটা, তারপরে অন্যান্য অংশ যেটাকে আমরা বলছি হচ্ছে এক্সটেনশন। এবার আমি একটা উদাহরণে যাব, উদাহরণটা দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে কিভাবে আমরা এটা সমাধান করব। বাক্যটা খেয়াল করো, আমি বাক্যটা কি লিখেছি, ইট, তারপরে আমি ব্র্যাকেটের ভিতরে ভার্ব লিখেছি রেইন, তারপরে শূন্যস্থান, তারপরে সিন্স মর্নিং। আমি তোমাদের বলেছিলাম যে সিন্স এর পরে যদি সময়বাচক কোনো কিছু যোগ করা থাকে তাহলে আমরা ধরে নিব সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো এখানে আমি সিন্স লিখেছি, তারপরে মর্নিং, মর্নিং অর্থ কি সকাল, এটা সময়কে বোঝায়। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা পূর্বের গঠনে চলে যাব। গঠনটা কেমন ছিল, সাবজেক্ট, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ইট, তারপরে কি ছিল, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পরিবর্তে আমরা কোনটা বসাবো, হ্যাজ বিন বসাবো। তার কারণ হচ্ছে ইট হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের উত্তর আসতেছে ইট হ্যাজ বিন। আচ্ছা, তারপরে আমার কি ছিল, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে এখানে রেইন, রেইনের সাথে আইএনজি যোগ করলাম, ইট হ্যাজ বিন রেইনিং। বাকি অংশটা আমরা বসা দিতে পারবো কারণ এখানে কোনো পরিবর্তন আসবে না। পুরো বাক্যটা আসতেছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। উত্তরটা হচ্ছে হ্যাজ বিন রেইনিং। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করলাম। এবার আমরা যাব পরবর্তী নিয়মে। হ্যাঁ, পরবর্তী নিয়মটা আমরা লেখা শেষ করেছি। এবার আমি নিয়মটা তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, খেয়াল করো। ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ইয়ার, এমনিভাবে প্রিভিয়াস ডিকেড, প্রিভিয়াস ইরা, এমন যদি উল্লেখ করে, তারপরে অনস, অ্যাগো, বিফোর, এর সবগুলো যদি, এর সবগুলোর কোনো যে কোনো একটা যদি থাকে, এই যে আমরা লিখলাম যে লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট অর্থ কি, শেষ বা গত। আবার যদি আমি বলি দ্য প্রিভিয়াস ডে অর্থ কি, গত, অর্থাৎ অতীতকে নির্দেশ করে এমন কোনো কিছু। ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ইয়ার অথবা ডিকেড, অনস, অ্যাগো, বিফোর, এইগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই বাক্যটা সাধারণত হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা তোমাদের বেশি করে মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের প্যাসেজ আকারে যে রাইট ফর্ম ভার্বগুলো আসতে দেখা যায় সেগুলোতে সাধারণত পাস্ট টেন্সের উল্লেখই সবচেয়ে বেশি থাকে। তাই পাস্ট টেন্স নির্ণয় করার জন্য যে শর্ত বা সূত্রগুলো রয়েছে সেগুলো তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমি কি বললাম, পূর্বের যে অ্যাডভার্বগুলোর কথা বলেছি, এই অ্যাডভার্বগুলো যদি কোনো বাক্যে থাকে সেই বাক্যটা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি তাহলে এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনে যাব।
গঠন লিখে ফেলেছি। দেখো গঠনের ক্ষেত্রে আমরা কি লিখেছি, গঠন লিখেছি সাবজেক্ট যোগ ভি2। এর আগেই বলেছি যে ভি2 কেন লিখেছি, ভি2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভি2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট যোগ ভার্বের পাস্ট ফর্ম যোগ এক্সটেনশন অর্থাৎ অন্যান্য অংশ। এবার আমরা সরাসরি উদাহরণে চলে যাব। এক্ষেত্রে দুটো উদাহরণ লিখেছি আমি। উদাহরণ দুটো খেয়াল করো। প্রথম উদাহরণটা হচ্ছে হি, ব্র্যাকেটে ভার্ব আছে কাম, তারপরে শূন্যস্থান, শূন্যস্থানের জায়গায় আমাদের ভার্বের সঠিক ফর্মটা বসাতে হবে। হি কাম হিয়ার ইয়েস্টারডে। একটু আগে নিয়মে আমি তোমাদের বললাম যদি কোনো বাক্যে ইয়েস্টারডে থাকে তাহলে আমরা ধরে নিব ওই বাক্যটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবার আমরা গঠনে চলে যাব। গঠনের ক্ষেত্রে আমি কি বলেছি, সাবজেক্ট, সাবজেক্ট এখানে হি আছে, সাবজেক্ট নিয়ে আমাদের কোনো কাজ নেই। তারপরে কি হবে, ভার্বের ভি2 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কাম ভার্বটার পাস্ট ফর্ম বসালেই আমাদের কাজ শেষ। আর বাকিটুকু তো এখানে লেখা আছে, ওটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আরো একটা উদাহরণ এখানে দেওয়া আছে, সেই উদাহরণটার দিকে আমরা খেয়াল করব। আই সি হিম লাস্ট নাইট। দেখো এই বাক্যেও লাস্ট নাইট কথাটা আছে। লাস্ট নাইট অর্থ কি, গত রাত। এখান থেকেই বোঝা যাচ্ছে এটা অতীতকে নির্দেশ করছে। বাক্যটা কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা ঠিক পূর্বের নিয়ম অনুসারে কি করব, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মের জায়গায় পাস্ট ফর্ম ব্যবহার করলে উত্তরটা হয়ে যাবে। তাহলে উত্তর কি হচ্ছে, সি এর পাস্ট ফর্ম স। তাহলে কি দাঁড়ালো, প্রথম বাক্যে কামের পরিবর্তে আমাকে কেম বসাতে হচ্ছে, দ্বিতীয় বাক্যে সি এর পরিবর্তে আমাকে স বসাতে হচ্ছে। তাহলে খুব সহজেই যদি আমরা এই ছোট ছোট শব্দগুলোকে মনে রাখতে পারি যে এই শব্দগুলো থাকলে এই টেন্স হবে, আর যদি টেন্সটাকে আমি নির্ণয় করতে পারি তাহলে খুব সহজেই বাক্যটার উত্তর আমি করতে পারবো। এইবার এখন তো আমরা এখানে একটা একটা বাক্য লিখে তোমাদের উদাহরণ দেখাচ্ছি, কিন্তু পরীক্ষায় তো আমাদের পুরো প্যাসেজ আকারে আসবে, সেখানে 10টা উদাহরণ দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এমন হতে পারে পুরো প্যাসেজটাই পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকতে পারে, অথবা পুরো প্যাসেজের অর্ধেক পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকতে পারে, অথবা পুরো প্যাসেজটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতে পারে। অর্থাৎ তুমি ওই প্যাসেজটার টেন্স নির্ণয় করতে পারছো কিনা ঠিকভাবে তার উপরে তোমার নির্ভর করতেছে। অনেকটা 50%-এর মতো, 50%-এর উত্তর তুমি পেরে যাবে। যদি তুমি প্যাসেজের টেন্সটা ঠিকমতো নির্ণয় করতে পারো তাহলে 50%-এর মতো উত্তর তুমি অলরেডি পেরে যাবে। এই জন্য আমাদের টেন্সের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। টেন্সের ক্ষেত্রে আমরা আর দুটো একটা কথা বলবো। আফটার এবং বিফোর ব্যবহার করার নিয়ম। দেখো আফটার এবং বিফোর এই দুটোকে আমরা সাধারণত প্রিপজিশন হিসেবে ব্যবহার করি, তবে এই ক্ষেত্রে আফটার এবং বিফোরকে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করব, এবং এই ক্ষেত্রে আফটার এবং বিফোর দুটো ক্লজকে যুক্ত করবে। যেহেতু তারা দুটো ক্লজকে যুক্ত করবে তাই তারা কনজাংশন। যদি তারা এক বা একাধিক ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করতো তাহলে তারা হতো প্রিপজিশন। আচ্ছা, প্রিপজিশন কনজাংশনের দ্বন্দ্বটা গেল। এবার আমরা যাব হচ্ছে আফটার এবং বিফোরের ব্যবহারে। এখানে আমি আফটার এবং বিফোর লিখেছি। আমরা জানি বিফোর শব্দের অর্থ পূর্বে, তাহলে আমাদের মনে রাখতে হবে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। আর আফটার শব্দের অর্থ কি, আফটার শব্দের অর্থ হচ্ছে পরে, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। কত সহজ দেখো, বিফোর শব্দের অর্থ পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। আফটার শব্দের অর্থ পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। আর যে একটা পাশে জায়গা খালি থেকে গেল, যেমন প্রথমে আমরা বিফোরের ক্ষেত্রে খেয়াল করি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স বসেছে, ডান পাশের জায়গাটা খালি থেকে গেছে, তাহলে বিফোরের পরে বলবো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। একইভাবে আফটারের ক্ষেত্রে কি হয়েছে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসেছে, বাম পাশের জায়গাটা অর্থাৎ আগের জায়গাটা খালি থেকে গেছে, সেখানে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি আফটার এবং বিফোর কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এবং এই দুটো যদি একাধিক ক্লজকে যুক্ত করে
তখনই শুধুমাত্র এই নিয়মটা প্রযোজ্য হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু নিয়ম ভিন্ন। এর আগেই বলেছি যখন তারা ক্লজকে যুক্ত করবে বা পুরো একটা বাক্যকে যুক্ত করবে তখনই তারা কনজাংশন, আর যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে তখন তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। নিয়মটা কি? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। যে একটা পাশ খালি থেকে যাচ্ছে সেই একটা পাশে আমাদের বসাতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এতক্ষণ তো আমরা গঠন নিয়ে কথা বললাম, এবার আমরা যাব উদাহরণে। উদাহরণটা খেয়াল করো। হি কেম হেয়ার আফটার হিজ ফাদার হ্যাড লেফট দ্য প্লেস। আমরা মিলিয়ে দেখব। প্রথম বাক্যে হি সাবজেক্ট, কেম ভার্ব, হেয়ার অ্যাডভার্ব। এখন আমি টেন্স নির্ণয় করি। হি হচ্ছে বাক্যের সাবজেক্ট, কেম হচ্ছে কাম ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট যোগ V2 যোগ এক্সটেনশন, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটারের পরে কি লিখেছি আমি? আফটারের পরে লিখেছি হিজ ফাদার, তাহলে হিজ ফাদার হচ্ছে সাবজেক্ট। হ্যাড, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে লেফট হচ্ছে লিভ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, দি প্লেস হচ্ছে অবজেক্ট। তাহলে খেয়াল করে গঠনটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট যোগ হ্যাড যোগ মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যোগ অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এটা নিঃসন্দেহে পাস্ট পারফেক্ট টেন্স। খেয়াল করো, প্রথমে আমি লিখেছি পাস্ট ইনডেফিনিট টেন্স, তারপরে আমি লিখেছি পাস্ট পারফেক্ট টেন্স। এটা গেল হচ্ছে আফটারের নিয়ম। এবার আমরা আফটারের গঠনটার সাথে মিলিয়ে নিই। আফটারের গঠনটা কি ছিল? পূর্বে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা আমাদের উদাহরণটার সাথে মিলিয়ে নিই। উদাহরণে কি লেখা আছে? হি কেম হিয়ার, পাস্ট ইনডেফিনিট টেন্স। আফটারের পরে কি লেখা আছে? হিজ ফাদার হ্যাড লেফট দ্য প্লেস, পাস্ট পারফেক্ট টেন্স। এইবার কথা হচ্ছে এখানে কিন্তু আমরা একাধিকবার ভার্ব ব্যবহার করেছি, যেমন কেম এই যে ভার্বটা ব্যবহার করেছি, আবার হ্যাড লেফট ভার্বটা ব্যবহার করেছি, অর্থাৎ দুইবার আমি ভার্ব ব্যবহার করেছি। পরীক্ষার ক্ষেত্রে আমাদের যখন রাইট ফর্ম অফ ভার্ব আসবে তখন এই দুটো জায়গায় শূন্যস্থান থাকতে পারে, দুটো ভার্বের জায়গায় শূন্যস্থান থাকতে পারে, অথবা যে কোনো একটা জায়গায় থাকতে পারে। আমরা ধরে নিলাম প্রথম জায়গাটায় শূন্যস্থান আছে, তাহলে কেমন ভাবে থাকবে? হয়তো উদাহরণটা এভাবে দেওয়া থাকবে, হি কাম, তারপরে শূন্যস্থান, তারপরে হেয়ার আফটার হিজ ফাদার হ্যাড লেফট দ্য প্লেস। কিভাবে আমরা এটাকে নির্ণয় করব? তুমি প্রথমে দেখতে পারলে এখানে আফটার লেখা আছে, আফটারের পরে কি আছে? হিজ ফাদার হ্যাড লেফট দ্য প্লেস। হিজ ফাদার হ্যাড লেফট দ্য প্লেস তুমি যখন দেখলে তখন তুমি টেন্স নির্ণয় করে জানতে পারলে হিজ ফাদার হ্যাড লেফট দ্য প্লেস, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আবার এর পূর্বে আফটার লেখা আছে, যখন আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে তখন তুমি নিঃসন্দেহে এটা চিনতে পারলে যে পূর্বের যে ক্লজটা আছে সেই ক্লজের যে ভার্বটা আছে সেই ভার্বটাকে আমাদের করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠনে। পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠনে যদি করি তাহলে কি দাঁড়াবে? কাম ভার্বের যদি জায়গায় যদি শুধু আমরা কেম লিখি তাহলে উত্তর হয়ে যাবে। উত্তরটা কি দাঁড়াচ্ছে? হি কেম হিয়ার আফটার হিজ ফাদার হ্যাড লেফট। বোঝা গেছে ব্যাপারটা? এখন আমরা তো প্রথম ভার্বের জায়গায় শূন্যস্থান ব্যবহার করে নিয়মটা বুঝলাম। যদি প্রথম ভার্বের জায়গায় না হয়, দ্বিতীয় ভার্বের জায়গায় যদি থাকে তাহলে কিভাবে আসতে পারে? খেয়াল করো, হি কেম হেয়ার আফটার হিজ ফাদার লিভ দ্য প্লেস। শূন্যস্থানের জায়গায় ভার্ব আছে লিভ, ব্র্যাকেটে আমাদের ভার্ব আছে লিভ। এবার ভালো করে খেয়াল করো, প্রথমে যখন তুমি বাক্যটা পড়ছো তোমার দৃষ্টিগোচর হলো যে এখানে আফটার আছে এবং আফটারের পূর্বে একটা বাক্য পুরোপুরি আছে। শুধু পূর্বে একটা বাক্য নেই, পরেও একটা বাক্য আছে। তুমি নিশ্চিত হয়ে গেলে আফটার এখানে কনজাংশন হিসেবে বসেছে। এরপরে তুমি টেন্স নির্ণয় করা শুরু করলে। যখন তুমি টেন্স নির্ণয় করা শুরু করলে তখন পূর্বের বাক্যটা খুব সহজেই বোঝা যাচ্ছে। এখানে কি লেখা আছে? হি কেম হিয়ার। এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে কাম ভার্বের পাস্ট ফর্ম। তাহলে খুব সহজেই তুমি বুঝতে পারলে সাবজেক্ট যোগ V2 যোগ এক্সটেনশন বা অন্যান্য অংশ যখন আছে তখন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু
আফটার এর পূর্বের ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরের ক্লজটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এবার তুমি পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে চলে যাও। সাবজেক্ট, সাবজেক্ট তো আমাদের এখানে দেওয়াই আছে, সাবজেক্ট নিয়ে আমাদের কোনো কাজ নেই। এরপরে কি করতে হবে? সাবজেক্টের পরে আমাকে বসাতে হবে হ্যাড, তারপরে আমাকে কি করতে হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। লিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট। তাহলে উত্তরটা আমরা খুব ভালোভাবেই করতে পারলাম। উত্তরটা কি দাঁড়ালো? হ্যাড লেফট। এক্ষেত্রে তাহলে আমরা কিভাবে ক্লিয়ার হলাম? যদি প্রথম ক্লজের ক্ষেত্রে শূন্যস্থান থাকে তাহলে আমরা পরের ক্লজ দেখে টেন্স নির্ণয় করে প্রথম ক্লজের উত্তর বসাবো। যদি দ্বিতীয় ক্লজের ক্ষেত্রে শূন্যস্থান থাকে তাহলে প্রথম ক্লজ দেখে তার টেন্স নির্ণয় করে আমরা শূন্যস্থানে উত্তরটা বসাবো। খুব সহজেই মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা 10 নম্বর নিয়মে যাব। এক্ষেত্রে আমরা শিখবো হচ্ছে সিন্স এর নিয়ম। ঠিক আছে, দেখো একটু আগেই কিন্তু আমি তোমাদের সিন্স এবং ফর কনজাংশন হিসেবে ব্যবহার করে দেখাইছি। এখানেও সিন্সটা কনজাংশন হিসেবে ব্যবহার করছি, তবে এক্ষেত্রে সিন্সটার অর্থ ভিন্ন। ঠিক আছে, সিন্সকে নানান রকম অর্থে আমরা ব্যবহার করতে পারি। সিন্স অর্থ হতে পারে যেহেতু সেহেতু, সিন্স অর্থ হতে পারে থেকে, হইতে থেকে, এরকম বিভিন্ন রকম অর্থে ব্যবহৃত হতে পারে। এই ক্ষেত্রে আমরা সিন্সের আরেকটা ভিন্ন নিয়ম শিখবো এবং এই নিয়মটাও টেন্স নির্ভর। আমরা এবার নিয়মের ক্ষেত্রে যাব। সিন্সটা সাধারণত এই ক্ষেত্রে বাক্যের মাঝে থাকবে, এর পূর্বে একটা ক্লজ থাকবে, পরেও একটা ক্লজ থাকবে। এর যে পূর্বের ক্লজটা থাকবে সেই পূর্বের ক্লজটা আমরা সিন্সের ক্ষেত্রে দুটো নিয়ম দেখবো, এই জন্য আমরা 1 এবং 2 দিয়ে নিয়মটায় যাব। 1 নম্বর নিয়ম হচ্ছে সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করো, সিন্স মাঝে বসছে, সিন্সের পূর্বে যে ক্লজটা বসছে সেই ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে। যদি এমনটা থাকে তাহলে পরবর্তী ক্লজটা কি হবে? পরবর্তী ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে সিন্সের 1 নম্বর নিয়ম আমরা দেখে ফেললাম। 1 নম্বর নিয়মে কি জানলাম? সিন্স সাধারণত বাক্যের মাঝে থাকবে, কনজাংশন হিসেবে সে দুটো ক্লজকে কানেক্ট করবে। প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে সাধারণত আমাদের দ্বিতীয় ক্লজের জায়গায় শূন্যস্থান থাকে। অর্থাৎ যে উদাহরণটা আমরা করব সেই উদাহরণের ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্লজের শূন্যস্থান রাখার চেষ্টা করব। আমরা এবার উদাহরণে যাব সরাসরি। বাক্যটা তোমরা খেয়াল করো, এখানে আমি লিখেছি ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স শাহজাহান। শাহজাহান বলতে আমি বোঝাচ্ছি মুঘল সম্রাট শাহজাহানকে। শাহজাহান, তারপরে ভার্ব ব্যবহার করেছি বিল্ড, সিন্স শাহজাহান বিল্ড, তারপরে লিখেছি দি তাজ। দি তাজ বলতে আমি তাজমহলকে নির্দেশ করতেছি। এবার খেয়াল করো, এখানে আমি সিন্সের নিয়মটা কি দেখলাম? সিন্সের নিয়মে দেখলাম হচ্ছে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরবর্তীটা হবে পাস্ট ইনডেফিনিট। এবার আমরা নিয়মের সাথে মিলিয়ে দেখব। দেখো ইট হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, হ্যাজ, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে সাবজেক্ট যোগ হ্যাজ অথবা হ্যাভ, তারপরে কি মূল ভার্বের ভি3 ফর্ম, বি ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি আছে এখানে? বিন। তাহলে পুরোটা দাঁড়ালো কি? সাবজেক্ট যোগ হ্যাভ অথবা হ্যাজ যোগ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ অন্যান্য অংশ। কোন টেন্স? নিঃসন্দেহে তোমরা বুঝতে পারতেছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবার আমরা নিয়মের সাথে মিলাবো। প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় পরবর্তী ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা পরবর্তী ক্লজে যাই এবং পরবর্তী ক্লজে কি লেখা আছে? শাহজাহান, ভার্ব আছে বিল্ড, তারপরে লেখা আছে দি তাজ। এবার আমি যাই হচ্ছে গঠনে। আমরা জানি পরবর্তী ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট যোগ ভি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম যোগ অবজেক্ট, অবজেক্ট নয় এক্সটেনশন। এখন দেখো এখানে শাহজাহান হচ্ছে সাবজেক্ট, দি তাজ অতিরিক্ত অংশ অথবা অবজেক্ট তোমরা বলতে পারো। তাহলে আমার কাজ বাকি রয়েছে কি? এখানে আমাকে বসাতে হবে ভার্বের পাস্ট ফর্ম বা ভি2 ফর্ম, অর্থাৎ উত্তরটা হচ্ছে বিইউআইএলটি বিল্ড।
অর্থাৎ বিল্ড ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে বিল্ড। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? বিল্ড। খুব সহজেই মনে হয় বোঝা যাচ্ছে। দেখো যদি আমরা টেন্সটা নির্ণয় করতে পারি আর যদি একটু সূত্রটাকে ধরতে পারি তাহলে কিন্তু বিষয়টা খুবই সহজ। কত সহজে আমরা বুঝতে পারলাম উত্তরটা হবে বিল্ড। আমাদের প্রথম যে বাক্যটা ছিল, প্রথম বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে কি লেখা আছে? সিন্স। তখন তুমি সিন্সের নিয়মে গেলে, সিন্সের নিয়মে তুমি জানতে পারলে যে প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তীটা বাক্যটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাথে সাথে তোমার মাথায় এসে গেছে সাবজেক্ট যোগ ভার্বের পাস্ট ফর্ম যোগ অন্যান্য অংশ, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তাহলে তাই জন্য তুমি ঠিক করলে, তুমি যে আমাদের শাহজাহান সাবজেক্ট এখানে দেওয়াই আছে, তারপরে তোমাকে কি বসাতে হবে? তোমার একমাত্র কাজ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ বিল্ড ভার্বের পাস্ট ফর্ম বিল্ড। উত্তর শেষ। এবার আমরা যাব সিন্সের 2 নম্বর নিয়মে। পূর্বের নিয়মটার মতো আমরা একইভাবে লিখব। সিন্সকে মাঝখানে রাখলাম, সিন্সের বাম পাশে নিয়মটা লেখা শেষ করেছি। খেয়াল করো, সিন্সকে মাঝখানে রেখেছি। সিন্সের পূর্বে অর্থাৎ সিন্সের বাম পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স আমি ব্যবহার করি তাহলে পরবর্তী পাশে আমি ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স। আমরা সরাসরি উদাহরণে চলে যাব। পূর্বের উদাহরণটা দিয়েই আমি বোঝানোর চেষ্টা করব। খেয়াল করো, উদাহরণটা আমি কি লিখেছি? ইট ওয়াজ মেনি ইয়ার্স। সামান্য একটু পার্থক্য আছে, এটুকু আমাদের খেয়াল রাখতে হবে। পূর্বের উদাহরণটাতে আমি লিখেছিলাম ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, আর এবার আমি লিখেছি ইট ওয়াজ মেনি ইয়ার্স। এইটুকু শুধুমাত্র পার্থক্য, আর পুরো বাক্যে কোথাও কোনো পার্থক্য নাই। বাক্যটা আরেকবার পড়তেছি, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স শাহজাহান বিল্ড দ্য তাজ। তাহলে একমাত্র পার্থক্যটা কোথায়? ইট ওয়াজ মেনি ইয়ার্স, অর্থাৎ ভার্বের জায়গাটায়। খেয়াল করো, প্রথমবার হ্যাজ যোগ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, তাই আমরা ওটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেছিলাম। এবার খেয়াল করো, ইট হচ্ছে সাবজেক্ট, অজ হচ্ছে এখানে মূল ভার্ব হিসেবেই বসেছে এবং